দর্শক আমন্ত্রণ সকালের বাংলাদেশে যারা এই মুহূর্তে আমাদের সাথে যমুনা টেলিভিশনের পর্দায় এবং সোশ্যাল মিডিয়াতে যুক্ত হলেন তাদেরকে জানাতে চাই আরও একবার সকালবেলার শুভেচ্ছা। আছি আমি মিমি, আমি জুলহা জুবাইরও আছি এবং একজন চমৎকার অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অতিথি চমৎকার এই জন্য বলছি কারণ তাদের কাজের পরিধিটা অসাধারণ। তিনি তার মতো করে ভাবেন, তার মতো করে আমাদের ক্যানভাসে বাস্তবতার প্রতিবিম্ব উপস্থাপনের চেষ্টা করেন। এই বিষয়ে তার সাথে আজ আমাদের কথা হবে। আমাদের সাথে আছেন সহকারী অধ্যাপক জনাব কামরুজ্জামান, যিনি ছাপচিত্র বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করছেন। স্যার শুভ সকাল। শুভ সকাল, স্বাগত আপনাকে সকালে বাংলাদেশে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো আছি স্যার। ওই যে আলাপে বলছিলাম যে বাস্তবতার প্রতিচ্ছবি ক্যানভাসে স্থাপন করেন, এই বিষয়ে আমাদের আলাপচারিতা চলবে। তবে একটা কৌতূহলী জিজ্ঞাসা আমার কাছে আছে, তা হচ্ছে আমরা বিভিন্ন রকম পেশাজীবীর কাছ থেকে তাদের সকালের শুরুটা জানতে প্রচন্ড আগ্রহী এই জন্য যদি ঠিক সেই চর্চা থেকে আমরা আমাদের কোনো অভ্যাসের মধ্যে তা আনতে পারি, হয়তো তাতে করে যদি একটু জ্ঞানী বা গুণী হওয়া যায়, সেই কৌশলটা অবলম্বন করা আর কি, সেই জায়গাটা স্যার আপনার কাছে জিজ্ঞাসা। সকালের শুরু সাধারণত কিভাবে করেন? সকালের শুরুটা সাধারণত মানে 8-10 জনের মতোই শুরু হয়। তো যেটা হচ্ছে আর্লি উঠতে হয় সকালবেলা, যদি ফার্স্ট আওয়ারে ক্লাস থাকে তো নাস্তা করে শাওয়ার নিয়ে রীতিমতো রেডি হয়ে ক্লাসে চলে যাই আর কি। তো সেখানকার জন্য প্রিপারেশন সেটা খুব বিষয় থাকে, স্টুডেন্টের সাথে কিভাবে কমিউনিকেট করব, লেসন প্ল্যান কি হবে, এই নানান জাতীয় জিনিসের প্রস্তুতি নিয়েই মোটামুটি সকালটা শুরু হয়ে যায়। আর যদি ক্লাস না থাকে তাহলে নাস্তা করে মোটামুটি স্টুডিওতে ঢুকে যাই, নিজের মতো করে কাজ করার চেষ্টা করি আর কি। অনেক রাত অবধি কি কাজ করার অভ্যাস? হ্যাঁ, এটা ডিপেন্ডস অন দ্য টাইম কিংবা শেষ করে, তবে রেগুলার কাজ করার চেষ্টা করি, রাতে হোক যখনই সময় পাই। যেহেতু আমি একটা জব করি, তো সেখানে রীতিমতো 8-10টা ফ্যাকাল্টির মতো, আমাদের ফ্যাকাল্টির শিক্ষা কার্যক্রম না, স্টুডিও বেস কাজ। তো সেহেতু সেটা আপনাদের সাথেও অনেক সিমিলার। হ্যাঁ, আপনি যেভাবে করেন স্টুডিওতে নানান রকম টেকনিক্যাল বিষয়গুলো আপনাকে হ্যান্ডেল করে কাজ করতে হয়, আমাদেরও তার বাইরে কিছু না আসলে। স্যার, এই একটা জায়গা থেকেই কৌতূহল, একটু শিক্ষকতা পেশা থেকে আপনার ছাত্র জীবনে ফিরে যেতে চাই। কারুশিল্পের, চারুকলার বা সৃষ্টিশীল কাজের নানান রকম ধারা, গতিধারা আছে, নানান রকম মাধ্যম আছে যে মাধ্যমে কাজ করার সুযোগ আছে। তেল রং, জল রঙের কথা আলাদা করে যদি বলতে চাই, এরকম নানান ধরনের মাধ্যম আছে। ছাপচিত্রটা কেন পছন্দের তালিকায় এরকম দখল করে নিল, একটু শুনতে চাই। সেটা অপেক্ষাকৃত কঠিন স্যার, এটার অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুর প্রয়োজন হয়। খুব স্বাভাবিক যে কোনো আর্ট ওয়ার্কের মতো এটি না, অনেক প্রস্তুতি, যেমনটা আপনি বলছিলেন স্টুডিও বেজে অনেক প্রস্তুতি প্রয়োজন পড়ে। জি 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 আমার প্রথমে খুব শখ ছিল আমি ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্টে পড়বো। তো সেখানে তখন খুব কম্পিটিশন, এখন যেমন কম্পিটিশন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা তখন ইনস্টিটিউট ছিলেন, এখন অনুষদে পরিণত হয়েছে 2008 থেকে। তো তারপরে যখন আমি প্রথমে ভর্তির সুযোগ পেলাম, আমি দ্বিতীয় সুযোগ পাওয়া ছাত্র, কারণ আপনারা জানেন তৎকালীন সময় একজন ছাত্র 2বার ভর্তি পরীক্ষা দিতে পারতেন। তো তখন আমি দ্বিতীয়বার আমি সুযোগ পাই এবং আমার কাঙ্ক্ষিত বিভাগটি আমি পাই না, আমাকে অফার করা হয় যে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে পড়ার জন্য। তো যাই হোক, তখন আর কি করার, গ্রাফিক ডিজাইনে পড়বো। তো সবাই বললেন যে ঠিক আছে গ্রাফিক ডিজাইনেই পড়, এখানে পড়লে সব ডিপার্টমেন্টেরই কাজ শেখা যায়। তো যাই হোক, এরপরে আমি সার্চ করতে থাকলাম মাইগ্রেট করে কিভাবে অন্য ডিপার্টমেন্টে যাওয়া যায়। তারপরে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং যথারীতি পাওয়া গেল না, তারপরে এক্সচেঞ্জ করে আমার এক বন্ধুর সাথে আমি ছাপচিত্র বিভাগে চলে গেলাম। তো যাওয়ার পরে সেই প্রথম দিকে ভালো লাগছিল না। তো আসলে ভালো লাগে তখন যখন একটা মানুষ হোক, প্রাণী হোক, একটা মাধ্যম হোক, সেটার সাথে যখন অ্যাটাচমেন্ট হয় তখন ভালোবাসা তৈরি হয়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে আর কি। মানে কাজ করতে করতে প্রেমে পড়েছেন, ছাপচিত্র শিখতে শিখতে প্রেমে পড়েছেন। জি, বাহ, চমৎকার। প্রকৃতিও চাচ্ছিল যে সে হয়তো এই বিষয় নিয়ে পড়াশোনা করুক, আমরা আরো দারুণ কিছু পাই, দারুণ কোনো কাজ পাই। আপনার একটি প্রদর্শনী চলছে আলিয়াস প্রসেস দি ঢাকার লা গ্যালারিতে, তো এবং সেইটার যে নামকরণ মানব জীবন ও গ্রহের রূপক প্রকাশ, এইটার নামকরণটা নিয়ে একটু যদি বলতেন। যে আসলে আমার প্রত্যেকটা শিল্পী কাজ করেন তার
আভ্যন্তরীণ কাজের বিষয়ে একটি শিরোনাম থাকে। তো সেই বিষয়টাই হচ্ছে মানব জীবন ও গ্রহের জটিলতার রূপক প্রকাশ। তো সেটা হচ্ছে আমার টাইটেল বলতে পারেন প্রদর্শনীর। আর যদি আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করতে যাই, সেটা হচ্ছে অল্প কথায় যে আমি মূলত আমার মানে পরাবাস্তববাদ, বাস্তববাদ এবং কল্পনা সংমিশ্রণের প্রধান বিষয়টাই হচ্ছে আমার কাজের বক্তব্যের প্রধান বিষয়। এবং আরেকটি প্রধান বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা এবং পৃথিবী সর্বোপরির যেই প্রাকৃতিক দুর্যোগ। সম্প্রতি আমরা লস অ্যাঞ্জেলেসে দেখলাম, 2022 আমরা অস্ট্রেলিয়া দাবানল দেখলাম। তো এই সার্বিক পরিস্থিতি, পরিবেশ আমাকে ভাবিত করে এবং সেই জন্য আমি মানব জীবন এবং গ্রহের জটিলতার উপর প্রকাশ আমি মেটাফরিক রূপ, মানে সেটা হচ্ছে রূপক অর্থে প্রকাশ করি, সরাসরি কোনো প্রকাশ করি না। তো যেই যে কারণে আমার এই কনসেপচুয়াল এই টাইটেলটা হচ্ছে মানব জীবন ও গ্রহের জটিলতার উপর। স্যার, যতখানি পড়ছিলাম বা দেখেছি 2011 থেকে 24 সাল অবধি প্রায় 48টি ছাপচিত্র এখানে আপনি স্থান দিয়েছেন। সেক্ষেত্রে কি সবকটি প্রাসঙ্গিকতার বিচারে এই রূপক, গ্রহ, নক্ষত্র এমন উপস্থাপনা নাকি ভিন্ন কোনো উপস্থাপনা আছে এখানে? না, এখানে ভিন্ন কোনো উপস্থাপনা নেই। যেহেতু মানব জীবন, মানুষ তো আমার ছবিতে দেখবেন, এছাড়া পাখি আছে, গাছগাছালি আছে এবং অনেক জায়গার টেক্সচার ক্রিয়েট, নেচার থেকে আমি টেক্সচারটা নেই। মানব দেহের আভ্যন্তরীণ যে অর্গানগত, সেখান থেকে আমি একসময় প্রচুর বায়োলজিক্যাল, মেডিকেলের স্টুডেন্টের করেছি, মানে ওদের স্কেচ খাতা করে দিতাম আর কি। তো সেইখান থেকে আমার অর্গানগত, তারপরে নেচারের বিভিন্ন এলিমেন্টসগুলো, টেক্সচার, সেখান থেকে আমি তৈরি করি না, আমি আঁকি আমার প্লেটে। সেই জায়গাটা থেকে মানে সব কিছুই রিপ্রেজেন্টেশন, উপস্থাপন আমি আছে। এবং আমার ছবিতে সবচেয়ে বেশি উপস্থাপন আছে পশু এবং পাখি। আমি মনে করি যে পাখি হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা সেন্সিটিভ একটা বিষয়। আপনি দেখবেন যে পরিযায়ী পাখি যারা আছে, যারা কিনা সাইবেরিয়া বা অন্যত্র খাবার পাচ্ছে না বা সার্ভাইভাল জায়গাটায় আনস্টেবিলিটি আছে, তখন তারা উড়ে আরেক দেশে চলে আসে, দীর্ঘ পথ অতিক্রম করে। সেটাই তো পাখি এমন একটা সেন্সিটিভ ইস্যু, যখন পাখির আবাসস্থল নষ্ট হবে তখন ধরে নিতে হবে যে মেসেজ দিচ্ছে যে ওই জায়গাটা ধীরে ধীরে শূন্যতা তৈরি হচ্ছে এবং মানব সভ্যতার বসবাসের জন্য অনুপযোগী হয়ে যাচ্ছে। কিন্তু আমরা একেবারেই সেই জায়গাটা মানে কর্ণপাত করছি না। তো তৃতীয় বিশ্বের ভাবনা, দেশ হিসেবে আমরা বড় সাফারার এবং এই জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জিং এর সবচেয়ে বড় অবদান রাখছে ধনী দেশগুলো। হ্যাঁ, এবং তাদেরকে সুরক্ষা করছে এবং দাতা সংস্থাগুলো আমাদের প্রতি নানান রকম পরামর্শমূলক পরামর্শ দিচ্ছে, কিন্তু ফান্ডিং এর বেলায় তারা শুধু তকমা ছাড়া আর কিছু দিচ্ছে না। এবং সম্প্রতি আমি এই জিনিসটা খুব স্পষ্টত বলি যে কার্বন নিঃসরণের দিক দিয়ে বিশ্বের যে উন্নত রাষ্ট্রগুলো আছে, তারা যে পরিমাণে মানে সংযোজন করছে কার্বন নিঃসরণে, আমরা খুব সামান্য, কিন্তু সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা, উপকূলবর্তী দেশগুলো। তারা এবং সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জলবায়ু পরিবর্তন সম্পর্কে যে একটা সেমিনারে, সেখানে কিন্তু স্পষ্ট একটা বক্তব্য দিয়েছেন, এই তামাশা ছাড়া আর কিছু না। তো যাই হোক, তো আমার ছবির বক্তব্যে তো আমি আর রাজনীতিবিদ না, ছোট্ট আমার পরিসর, আমি নিজের ভাবনা থেকে আমি পরিবেশ পছন্দ করি, আমি গাছপালা পছন্দ করি, পাখি পছন্দ করি। আমি একসময় প্রচুর এগুলো পুষতাম, তো এখন আর সেই সময় হয় না। তো সেই জায়গার ভাবনা থেকে আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আসলে আমাদের ভাবার বিষয় আছে, করার কিছু আছে। তা আমরা যদি প্রকৃতির প্রতি যত্নবান না হই, পাখিদের প্রতি যত্নবান না হই, মানুষের প্রতি যত্নবান না হই, তাহলে রাজনৈতিক ভাবেও আমরা যে অবস্থানটায় অবস্থান করছি, সেখানে প্রকৃতিও এর বাইরে না। বাহ, স্যার চমৎকার বলেন আপনি, চমৎকার ভাবনা আপনার। যে আলাপচারিতে আমরা ফিরবো, ছোট্ট একটা বিরতির সময় আমাদের হয়েছে। দর্শক, খুব ছোট্ট করে একটা বিরতি নিচ্ছি। দেখলেন তো আমাদের অতিথির সাথে আলাপ চলছে, আরো চলবে, কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি, সাথে থাকুন।
বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ। জুলহাস জুবাইর মিমি আপনাদের সাথে আছে। আমাদের সাথে আছেন সহকারী অধ্যাপক কামরুজ্জামান, যিনি ছাপচিত্র বিভাগে শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্যার, আপনার কাছে আরো একবার ফিরে আসতে চাই। যে প্রসঙ্গতে আমাদের আলাপচারিতা হচ্ছিল, যে আপনি বলেছেন জলবায়ুর যে উপকরণগুলো আছে তা আপনার ভাবনার একটা বিশাল খোরাক যোগায়। যেহেতু আপনি প্রকৃতিপ্রেমী একজন মানুষ, প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ, পাখির কথা বলছিলেন, আপনি পোষ্য ছিল এক সময় আপনার, এখন হয়তো কর্মব্যস্ততায় আর পারা হয়ে ওঠে না। আজও আমরা আমাদের সংবাদে একটা জায়গায় বলছিলাম, বায়ু দূষণের তালিকায় আইকিউর গবেষণা মতে এবং সিআরই এর গবেষণা মতে আমরা শীর্ষস্থানে অবস্থান করছি। সাজানো গোছানো চমৎকার একটা নগরী ছিল আমাদের, যে নগরীতে সবুজের সংমিশ্রণ ছিল, ব্যস্ততা ছিল, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু জীবনে একটা মাধুর্য সৌন্দর্য ছিল। একজন ছাপচিত্র শিল্পীর চোখ দিয়ে জানতে চাই, কোথায় ভুল করেছে, কি হয়ে গেছে এই নগরটার? অনেক কিছুই ভুল হয়েছে এবং প্রতিনিয়ত এখনো ভুল হচ্ছে। তো সেই জন্য আসলে রাষ্ট্র যারা পরিচালিত করতেন, ভুলটা তাদের অ্যাডমিনিস্ট্রেশনাল জায়গাটায় প্রচণ্ড ল্যাকিংস আছে। সেটা হচ্ছে মানুষকে আমরা প্রকৃতিপ্রেমী করে তুলতে পারিনি। হ্যাঁ, আমরা নানান রকম এখানে আসলে কি জিনিসটা যদি ব্যাখ্যা করতে যায়, তাহলে রাজনীতি এবং রাজনীতিবিদদের এবং যারা সরকার প্রধান ছিলেন, এই নীতি প্রণেতা ছিলেন, যারা আপনার পরিবেশ উপদেষ্টা ছিলেন, কিংবা এখনও যারা পরামর্শ দিচ্ছেন, তাদের আসলে প্রপার গাইডেন্সের অভাব ছিল এবং ধীরে ধীরে এইটা আসলে কলাপসড করে আজকে এই পরিবেশ পরিস্থিতির অবস্থার হয়েছে, যেটা নাগরিকদের উপরে প্রভাব পড়েছে। আজকে একজন নাগরিককে আমরা সুনাগরিক এখনো হয়ে উঠতে পারি নাই, কারণ আমাদের সেই পরিবেশ আমাদেরকে অ্যারোগেন্ট করে দিয়েছে। কর্মব্যস্ততা, মানুষের সাথে মানুষের ধাক্কা লাগা, ফুটপাত দিয়ে হাঁটতে যেয়ে প্রতিবন্ধকতার ভিতরে দিয়ে আপনার মাথায় থাকবে যে আপনি কতক্ষণে যমুনাতে আসবেন, আপনি অনিয়ারে কতক্ষণে ঢুকবেন, আপনি কিভাবে মানে আসবেন, মাথায় শুধু আমাদের ওইটাই থাকে। তো সেই জায়গাটায় সব কিছুর পেছনেই হচ্ছে পরিবেশ। আজকে সুন্দর একটা পরিবেশ দিলেই কিন্তু মানুষের মনটা পরিবর্তন হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে এই ব্যর্থতা আমাদের সকলের। এবং এই যে অযথাই হর্ন বাজানো, শব্দ দূষণ, এইগুলো আসলে ছোট একটা বাচ্চার উপরে, সেও যেভাবে বড় হচ্ছে বায়ু দূষণ, শব্দ দূষণের সাথে প্রতিদিন সার্ভাইভ করতে করতে, কিন্তু এক অর্থে কিন্তু ওই খিটখিটে মেজাজটা তারও সেই ছোটবেলা থেকে হয়ে যাচ্ছে। এবং আরেকটা সবচেয়ে বড় মজার বিষয়, যে এই গত 2-3 বছর ধরে মেট্রো রেল চালু হওয়ার পরে গভর্নমেন্ট বারবার বলছে যে ফানুস উড়ানো যাবে না। তো ফানুস উড়াতে যে সেই জায়গাটা হচ্ছে অগ্নুৎপাতের ঘটনা ঘটছে এবং আতশবাজির ঘটনায় প্রচুর পাখি মারা যাচ্ছে। সেইটা তো আমি আবারও বলছি যে পাখিরা আসলে মানে সেই অবস্থানগত জায়গাটা থেকে একটা আনসারভাইভেবল জায়গাতে অবস্থান করছে। তো সেই জায়গাটা থেকে আমাদের আসলে সব দিকেই যত্নবান হতে হবে, তাহলেই যদি আমরাই করি। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আশাবাদী, আশা করতে পারি, কিন্তু এই সামগ্রিক এই জায়গাটার থেকে উত্তরণের জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। আর কিছু পোড়াতে চাই না, পোড়াতে জলবায়ুর অবস্থা 12টা বাজিয়ে ফেলেছি, এর মধ্যে পোড়াপুড়ির মধ্যেটাই জন্য কোনো সংস্থার আমাদের খুঁজতে হবে। স্যার, আবার আপনার এক্সিবিশন প্রসঙ্গে ফিরে আসতে চাই। 7 ফেব্রুয়ারি অবধি চলবে, প্রতিদিন 3টা থেকে রাত 9টা অবধি, রবিবার সাপ্তাহিক বন্ধ। এই পর্যন্ত এই যে শুরু হলো যাত্রাটা, দর্শনার্থী যারা ছিলেন, উদ্বোধনী যে আয়োজন ছিল, কারা কারা এসছেন এবং দর্শনার্থী যারা এসছেন তাদের কাছে রিয়াকশন কি দেখেছেন? দর্শনার্থী হিসেবে আমি সবচেয়ে বেশি প্রেফার করি যে আমার ছাত্রছাত্রীরা যখন এসছে, যেহেতু তাদের সাথে কাজ করি, তারা হয়তো তাদের পাশে থাকার চেষ্টা করি, তাদেরকে হেল্প করার চেষ্টা করি, তাদেরকে আসলে এই জিনিসটা আপনাকে আমি শেখাতে পারবো না, কিন্তু আপনি আমাকে শেখাতে পারবেন না, কিন্তু আপনি আমাকে গাইড করতে পারবেন, হেল্প করতে পারবেন। তা আমি সবসময় ছাত্রদের এই কথাটাই বলি। সো ওই মুহূর্তগুলো তারা প্রতিনিয়ত আমার সাথে ছবি তুলতে চাচ্ছে, আমার কাজের সাথে ছবি তুলতে চাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে। তো প্রচুর মানুষের প্রশংসা পেয়েছি। আর ছবি বিক্রি করাটা বাংলাদেশে আসলে টু মাচ ডিফিকাল্ট। তো সেটা আমি এটার উপরে ডিপেন্ড করি না, কখনোই প্রত্যাশাও করছি না। আর ছবির বাজারজাত যারা করেন তারা একটা বিশেষ মহল দ্বারা নিয়ন্ত্রিত, যেটা আলুর বাজার নিয়ন্ত্রণ করে, যারা ছবির বাজার নিয়ন্ত্রণ করে একই রকমভাবে, এবং এক একটা পুনরাবৃত্তি বাংলাদেশে একই রকম। তো সেই জায়গাটা থেকে আমার প্রত্যাশা হচ্ছে যে আমি এলিয়াসের দীর্ঘদিন আমার ছাত্র জীবন থেকে এখানে যাওয়া আসা ছিল আমাদের, এবং নামকরা একটা গ্যালারি।
তো সেখানে আমার প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল যে এখানে একটা এক্সিবিশন করব। সো 2023-এ যখন আমি গ্যালারি কায়াতে এক্সিবিশন করি আমার তৃতীয় সলো করি আমি বুলগেরিয়াতে, এবং যে এটা হচ্ছে আমার 4র্থ সলো। তো এছাড়া অনেক অসংখ্য গুণীগ্রাহী আমার শিক্ষক যারা ছিলেন, বর্তমানে কলিগ যারা, তারা এসছেন, অজানা অনেক মানুষজন এসে আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন। তো প্রশংসা অনেক পেয়েছি। তো এই জায়গাটা আমি খুবই হ্যাপি। তো প্রশংসা দিয়ে তো আর শিল্পীর পেট ভরে না, তার সাথে হতে হয়। সেটাই সেটা কি হবে স্যার? সেটার বিষয় না, সেটা প্রত্যাশা করছি না। চর্চাকারী হিসেবে আমি এখানে থাকতে চাই। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমি শিক্ষকতা করি, রুটি রোজগারের বিষয়ে তো আমার একটা নিশ্চয়তা আছে। তো যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ভাবনার জায়গাটা খুবই সন্দিহান যে আসলে তারা কতটুক এই জায়গাটা ধরে রাখতে পারবেন। একজন সাংবাদিক যেমন ফ্রিল্যান্সিং করেন, তার যেমন জীবন জীবিকা একটা আনস্টেবিলিটি আছে, চিত্রশিল্পী আছে, ফটোগ্রাফারদের আছে। সৃজনশীল কাজের সাথে যারাই আসলে যুক্ত, তারা পেশা হিসেবে তাকে নিলে এই একটা জায়গায় একটা প্রশ্ন করতে চাই স্যার, আপনার সকালবেলা একটা জায়গায় ছোট একটা প্রশ্ন করতে চাই স্যার। এই অনিশ্চয়তা নিয়ে যদি প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠতে শুরু করে, তাহলে তো একদিন আমরা শিল্পী হারিয়ে ফেলবো। কারণ শিল্পীর তো দিন শেষে চাল কিনতে হয়, বা দিনের জীবন যাপনের খরচটুকু তাকেও নির্বাহ করতে হয়। যদি তিনি ফ্রিল্যান্সিং করতে চান, খুব স্বাভাবিক, যে কোনো শিল্পীই চান নিজের মতো করে স্বাচ্ছন্দ্যে বাঁচতে, তার মতো করে সময় খুঁজে নিতে সৃষ্টিশীল কাজের জন্য। ঠিক এই বাস্তবতায় যদি আমরা চলতে থাকি, আমরা তাহলে একদিন শিল্পী বা শিল্প শূন্য হয়ে পড়বো। এটা কি আপনাকে কোনোভাবে শঙ্কিত করে কিনা? হ্যাঁ, অবশ্যই। যারা আমি আজকে ছাত্র জীবন থেকে শিক্ষকতা জীবন, আমি প্রায় 25 বছর ধরে এই ফাইন আর্টসের জগতে বিচরণ করছি। আমি দেখেছি আমার বড় ভাই, বিশেষ করে অগ্রজ যারা, আমি যাদের কাছ থেকে কাজ শিখেছি, যাদের যে জায়গাটায় থাকার কথা ছিল, সবাই কি সেই জায়গাটায় আছে? অনেকে অভিমান করে বিদেশ চলে গেছে, কেউ কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা আসলে সেইভাবে সামগ্রিকভাবে করতে পারি না, যে কারণে সব আজকে নাটক বলেন, চলচ্চিত্র বলেন, ফাইন আর্টস বলেন, সেই জায়গাটায় আমি দেখছি যে শুদ্ধতার চর্চার খুব অভাব। হ্যাঁ, শুদ্ধতার চর্চার খুব অভাব। খালি চর্চা করলেই হবে না, এটা শুদ্ধ চর্চা হচ্ছে কি না, হ্যাঁ সেইটা এবং আমরা যতই বলি বিশ্ববরেণ্য শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, না আপনি আমাকে বললেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কামরুজ্জামান, অথচ আমাকে নোয়াখালীতে চেনে না, হ্যাঁ, বা আমার এলাকায় আমাকে চেনে না। সো এই ফানি তকমা দেয়া, হ্যাঁ, পলিটিক্যাল শব্দের মতো কিছু, চেতনা, জাতীয়তাবাদী, তো এখান থেকে আসলে কি একই রকম ভাবে চলছে। এখান থেকে নিষ্কৃতি আমরা পাবো না, কারণ আমাদের ব্লাডের ভিতরে এমন কিছু সেল রয়ে গেছে, আমরা আমাদেরকে পরিবর্তন যতই মুখে খই ফুটাই না কেন, আসলে পাতিলে খই ফুটানো টু মাচ ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। পাতিলে খই ফুটানোর জন্য অনেক রসদের প্রয়োজন হয়, জ্বালানির প্রয়োজন হয়, যা ফুটাবো তার প্রয়োজন হয়, নানা রকম অনুষঙ্গের প্রয়োজন হয়। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। আপনার সাথে আলাপচারিতা আরো দীর্ঘ করতে পারলে ভালো হতো। তবে বাস্তবতা হচ্ছে, যতবারই শিক্ষকের সান্নিধ্যে আসতে পেরেছি ততবারই মুগ্ধ হয়েছি। এই জন্য মুগ্ধ হয়েছি কারণ শিক্ষকরা কোনো কিছু পরোয়া করেন না, সত্য বলবার ক্ষেত্রে, বাস্তবতা বলবার ক্ষেত্রে। একজন সৃষ্টিশীল, এখানে আমার আছে, সেই জায়গাটাতেও আসলে সততার অভাব রয়ে গেছে। একজন শিক্ষকের, আমি ছোটবেলায় একজন বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই জায়গাটায় তাকে যে রেসপেক্ট দেখতাম, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সেটা বিলং করছে না। একজন শিক্ষকতাই সামাজিক অবস্থান এবং অবস্থানগত পরিবর্তন হয়েছে। সব শিক্ষকের অবস্থান একই রকম না। আমরা সেই জায়গাটায়ও কিছুটা ধস নামিয়েছি বলে মনে করি। আমাদের অতীত ফিরে আসুক, এটাই প্রত্যাশা করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেই সোনালী অতীত ফিরে আসুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজন গৃহীত, সমাদৃত এবং সম্মানিত, এবং তাদের গ্রহণযোগ্যতার মাত্রা কখনো প্রশ্নবিদ্ধ না হোক, এটা আমাদের প্রত্যাশা। এবং একই সাথে সৃষ্টিশীল সমজদার বৃদ্ধি পাক। আমাদের যারা আর্ট বোঝেন এমন দর্শনার্থী, দর্শক, গুণগ্রাহী, অনুরাগী বৃদ্ধি পাক, এই প্রত্যাশা থাকলো। এবং শুভকামনা আপনার এক্সিবিশনের জন্য। শুভকামনা, আপনার জন্য শুভকামনা, এবং যমুনা টেলিভিশনকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার, ভালো থাকবেন স্যার।